পিছনে চলে এসেছিলাম আমি আর মিকি, এসে একটু সময় কাটালাম, বেশ ভালো লাগলো। সকালবেলা না ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা এই শীতের সময়টা, বর্ষাকালে তো বাড়ির পিছনে আসতে ভয়ই লাগে, কারণ আমাদের পিছনে যত বিষাক্ত পোকা টোকা আছে, মানে সাপের কথা বলছি, তো নাম নাকি রাতে নিতে হয় না, তো দিনে নিলে তো আর কিছু হয় না। আর সবাই বলে যে রাতে নাম নিতে হয় না। তো যাই হোক, এবার বাড়ির পিছনে আসলে বাড়ি যেতেই ইচ্ছে করে না, মনে হয় যে এখানেই সময় কাটাই। ওই পাশে রাস্তা আছে, আর ধান ক্ষেত যত দূর চোখ যায় ধান ক্ষেত, আর হচ্ছে ধান ক্ষেতের পরেই হচ্ছে একটা পাড়া, মনে করো ওখানে আরও একটা গ্রাম, খুব ভালো লাগে। তো তোমাদেরকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর তোমাদেরও তো পছন্দ গ্রামের এরকম ভিডিও, তোমরা খুব মিস করো যারা শহরে থাকো। এবং আমি নিজে 1 বছর কলকাতায় থেকে অতিষ্ঠ হয়ে গেছি, সত্যি কথা। মানে গ্রামের মেয়ে, গ্রামের বউ, যখন কলকাতায় গিয়ে একদম পুরো 4 দেয়ালের ভিতরে আটকে গেছিলাম না, তখন এখন বাড়ি আসার পরে মনে হয় যে বাড়িতেই থাকি, এই আর কি কথা। তো যাই হোক, গ্রাম এরকমই সুন্দর। গ্রাম যারা গ্রামে বড় হয়েছে তাদের গ্রামটা সবসময় ভালোই লাগবে, এই আর কি কথা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে কাজ আছে অনেক, কাজগুলো করি। এতক্ষণে কল্লোল নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছে। আর মিকি আর আমি বাড়ির পিছনে এসেছি, পুষ্কুনরাও এসেছিলো, এখন চলে গেছে ওরা, ওদেরকে নিয়ে এসেছিলাম। তো চলো বাড়ি যাই। চলো মিকি চলো চলো চলো, খালি আড্ডা মারলে হবে, বাড়ি যেতে হবে তো, চলো। চলো 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 চলো। বাছুর আর বাছুরের দাদা, আর মিকি এসে এখানে দেখো দাদাগিরি করছে। মিকি তো মেয়ে, দিদিগিরি করছে। ওই দেখো কি খুশি যে হয়, ছাগল গরু এদের সাথে খেলতে যে কি খুশি হয়। ওর খেলা যেন শেষই হচ্ছে না, ও মানে বাড়ির পিছনে আসে এইগুলো খেলা খেলার জন্য। মিকি আসো, এই যে আমি যাচ্ছি, আসো থেকে, আসো 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 মিকি, মিকি মিকি আসো আসো আসো, পরে আবার আসবো। এসছে, চলো বাড়ি যাই। আসো 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 আসো, চলো আর ঘুরে না, পরে আবার পা ধুয়ে যাবা, দাঁড়াও এখানে, পা ধুয়ে তারপরে দেখতে লাগবে। দেখি এদিকে আসো, জল আগেই খাবে বলে। জল পিপাসা লাগলো খেলে, কি খেলা গরুর সাথে। মিকিকে এমনভাবেই বড় করেছি যে বাইরে থেকে আসার পর আমি শুধু একবার বলবো যে পা ধুয়ে তারপরে যাবে, অনেক সময় বলতেও হয় না, ও এসে দাঁড়িয়ে থাকে যে এখানে পা ধুয়ে দেবো। সেটা শুধু আমাদের এই গ্রামের বাড়িতে না, ফ্ল্যাটেও যখন ছিলাম তখনও কিন্তু সেম। ওই যখন ছাদে নিয়ে যেতাম তখন ও ডাইরেক্ট ঘরে ঢুকে বাথরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াতো পা ধোয়ার জন্য। কে এসেছে মিকি? কে এসেছে? এদেরকে দেখে দেখো কি খুশি। বাচ্চাদেরকে দেখলে ভীষণ খুশি হয়। পুষ্কুনের গায়ে উঠে, তাই না? তো দেখো ঘরে ঢুকে দেখলাম যে ও ঘুম থেকে উঠে গেছে বেশ কিছুক্ষণ আগেই, আর এখন জানলা টানলা সব কিছু খুলে নিচ্ছি। খাটটাকে মাঝখানে এনে তো আমাদের ঘরের লুক পুরোই পাল্টে গেছে, জানালা খুলেই যেন ঘরের মধ্যে আলোয় আলো, যেটা আগে কিন্তু ছিল না। দেখো এদের সাথে যে কি মিলটা মিলেছে। কে এসেছে? মিকি। মিকি খুব খুশি, বাচ্চাদেরকে দেখলে ও ভীষণ খুশি। চাটে, হাত চাটে।
দিয়াকে বলে ওমা কি কথা জানি বলবে দিয়ার সাথে, ওই দেখো ওমা এ কি কি যেন বলতে চায়, মিকি যেন কি বলতে চায়। দেখ দিয়াকে দেখতেছে, বহুদিনের চেনা তুমি আমার, মনে হয় বলতেছে এরম। বাচ্চাদের সাথে খুব মিল মিকির, লেজটা নাড়াচ্ছে দেখ না কেমন। ওমা চুমু দেয়। কি হয়েছে মিকি, কে এসেছে, কি খুশি। এখনো পর্যন্ত আমার ভিডিওতে এরকম কমেন্ট আসে যে সিলিং করতে কত টাকা খরচ হয়েছে। তো আমি সেই কারণে কিন্তু মানে দুটো সিলিংয়ের কেমন খরচ হয়েছে বা কিছু আমি কিন্তু একটা ভিডিওতে পুরো খোলাখুলি বলেছিলাম। সেটা আরও 3-4 দিন আগের ভিডিওতে বা 5 থেকে 6 দিনের আগের ভিডিওতে। তো তোমরা যারা দেখোনি তারা দেখে আসতে পারো। এবং আমার সিলিং হওয়ার পরে আমাদের আশেপাশে আরও দুটো বাড়িতে এরকম সিলিং হয়েছে, এবং শুনেছি আমাদের মতো সেম সিলিং নাকি একজনের বাড়িতে হয়েছে, যদিও আমি দেখিনি। তো বাচ্চা একটা বলেছে, তো সে কতটুকু কি সঠিক বলেছে সেটাও জানি না, কিন্তু কাজগুলো সবাই আর কি পছন্দ করেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং আমাদের কাছে ভীষণ ভালো লাগছে যে আমরা যে কাজটা করেছি বা সিলিং করেছি এটা অনেকের কাছেই খুব পছন্দ হয়েছে। এবার দেখা যাক আমরা যখন বাড়িতে থাকবো না, এখন না হয়তো যে বাড়িতে আছি, যখন বাড়িতে আমরা কেউই থাকবো না, যখন একদম বাড়ি নীরব নিস্তব্ধ থাকবে 24 ঘন্টা, তখন এই সিলিংগুলো ঠিক থাকলেই হয়। যদিও আমি হাতে ধরে দেখেছিলাম সিলিংগুলো ভীষণই শক্ত, পিভিসি বোর্ড খুবই শক্ত, কিন্তু ইঁদুরের দাঁত যে কতটুকু কি করতে পারবে। গতকালকে রাতেই তো ইঁদুরের এমন আওয়াজ করছিল সিলিংয়ের মধ্যে, যদিও কাটেনি কোনো কিছু। তো দেখো এদিকে মা হচ্ছে ব্রেড শেকছে, আমাকে বললো ব্রেড শেকবে নাকি, তাই আমি বললাম ঠিক আছে শেকো। আর ওদিকে আবার ভাতও বসিয়ে দিয়েছে। সকাল বাজে এখন 11টা, তো এদিকে সব রেডি। কালকে কোনো ভিডিও করিনি, সে কারণে মানে তোমাদেরকে বলতেও পারিনি, দেখাতেও পারিনি। কালকে খুব সুন্দর মাছ নিয়ে এসেছিল, যদিও এটা রুই মাছই কিন্তু লোকাল মাছ আর কি। রুই মাছ ছিল না, ও সরপুঁটি মাছ, হ্যাঁ তো সরপুঁটি মাছ ছিল, লোকাল সরপুঁটি মাছ। আর মাছটাও খুব ভালো ছিল খেতেও। তো কালকের এই মাছ রান্না করার পরে কয়েক পিস ছিল, সেটা দিয়ে আজকে রান্না হবে। আর সবজিও অনেকগুলো বাজার করেছিল, তো কালকে আমি আর ভিডিও করিনি জন্য আর মানে এগুলো শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। কারণ রেগুলার ভিডিও যেটা করতে করতে তারপরে তোমরা সবটাই দেখো যে কোন দিন কোনটা আনা হয়, কিন্তু রেগুলার যখনই করা না হয় একদিন গ্যাপ গেলেই আর কি মুশকিল। তো এই হচ্ছে কাহিনী। ও যাবে হচ্ছে প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে দিনহাটা। লাইভ ছিল আমাদের, পরশুদিন লাইভ ছিল তাই না, পরশুদিন লাইভ ছিল। তো কালকে প্রোডাক্ট কালকে কিছু বেরিয়েছে, আজকে আবার কিছু দিয়ে আসলেই একদম ঝরঝরে। তারপরে আবার যখন লাইভ করব তখন আবার হয়তো আবার প্রোডাক্ট নিয়ে যেতে হবে। তো এবার মাল করতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন মাল করতে গেলেও সমস্যা, কারণ আমাদের দুজনের মানে এখন মাল করে আনলে তারপরে আবার কলকাতা থেকে এসে তারপর লাইভ করতে হবে, ওই জন্য আর কি। আজকে বহুদিন পর খাবো হচ্ছে ব্রেড। আর এই ব্রেড খাওয়ার জন্য কোনো জ্যাম বাটার কিচ্ছু নেই, শুধুমাত্র কলা দিয়েই খাবো। এবং দুটো করে কলা নিয়ে নিচ্ছি, কলার সাইজ তো ভীষণ বড় বড়, তাই দুটো করে কলা নিচ্ছি। আর সকলের জন্যই, আমার জন্য, ওর জন্য, মার জন্য, সবারটা আমি রেডি করে নিচ্ছি। মানে মা ওদিকে ব্রেডটা সেঁকলো আর আমি আর কি সবাইকে কলাটা রেডি করে প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছি। তো ব্রেড আমিই সেঁকতাম, কিন্তু মা এসে যখন নিজের থেকে বলছে যে ব্রেড সেঁকবে নাকি, তো আমি কিভাবে আর না করি, তো বললাম ঠিক আছে করো। তো এই হচ্ছে কথা। আজকে বহুদিন পর একটু অন্যরকম সকালের জলখাবার, আর ভীষণ মিস করছি এর সঙ্গে বাটার, যেটা বাটারটা ভীষণ ভালো লাগতো, পিনাট বাটার খুব ভালো লাগতো। আর জ্যাম দিয়ে তো অবশ্যই ভালোই লাগতো, কিন্তু পিনাট বাটারটা বেশি ভালো লাগতো। গড়ি নিবা, দাঁড়াও আমি আনতেছি। কোথায় রাখছো? এই যে ঘড়ি, দেখো হিসাব করে, আজকে শনিবার আবার একটা দিনে সোমবারে যাইতে তাই ভালো ছিল। দেখো মিকিটার অবস্থা একদম আমার সাথে একদম দৌড়ে আসলো যে আমি কি নিয়ে আসলাম, আবার আমার সাথে ঘরে যাবে দৌড়ে। মানে সারাদিন আমার পায়ে পায়ে ঘুরতে থাকে এরকম করে, একটা বাচ্চার মতো। আর এরকম উপস্থিতিটাই চাই, সবসময় ভালো লাগে। যখন ও আমার সাথে যায় না, এক জায়গায় শুয়ে থাকে, বসে থাকে মন খারাপ করে, তখন আমারও ভালো লাগে না যে কি হলো মিকির।
তো ও তো ওই যে প্রোডাক্ট নিয়ে ডিসপ্যাচ করতে যেতে চেয়েও তারপরে আর গেলো না, কারণ শনিবার হাফ বেলা, আগামীকালকে তো আবার রবিবার, যেদিন তোমরা ভিডিওটা দেখছো সেদিন রবিবার, তো হয়তো সোমবার নাগাদ পাঠিয়ে দেবে। তো আমাদের কাছ থেকে প্রোডাক্ট বেশি দিন একটা লাগে না, আমরা যেদিন ডিসপ্যাচ করি আমরা টাইম দিই 7 থেকে 8 দিন, কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যেই সবার কাছে পৌঁছে যায়। আজকে বানাবো একটা নতুন রেসিপি, যেটা এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি। হ্যাঁ, মুড়িঘণ্ট অনেক করেছি, কিন্তু আজকে যেভাবে করব সেভাবে করিনি। আলু ফুলকপি দিয়ে মাছের মাথা, মাছের লেজ, মাছের পিস দিয়ে করব হচ্ছে মুড়িঘণ্ট। প্রত্যেক দিন ওই আলু ফুলকপির ঝোল বা আলু বেগুনের ঝোল খেতে খেতে মুখটাই যেন কীরকম হয়ে যায়, রুচি পাল্টে যায়। তো সে কারণে ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু হয়ে যাক। আর তার মধ্যে ওই দিন ওর পায়েসের মানে ওর জন্মদিনে, ওর পায়েসের জন্মদিনে, মানে উল্টোটা বলতে চেয়েছিলাম, ওর জন্মদিনে পায়েসের চাল নিয়ে এসেছিলো, ওটা তো আছেই। তো মা দিচ্ছে ওইদিকে পুজো, আর আমি এই পাশে সবজিটা কেটে নিয়েছি। এই দেখো বেগুন কেটেছি, ভাজা করব, বেগুন ভাজা, আর ফুলকপি আর আলু দিয়ে মাছের মাথা দিয়ে করবো হচ্ছে মুড়িঘণ্ট। আমি নর্মালি যেরকম মুড়িঘণ্ট করতাম সেটা করব না, কিন্তু আজকে আলু আর ফুলকপি দিয়ে সামান্য পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে করব আর কি। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, একটা নতুন রেসিপি শেয়ার করতে তো অবশ্যই লাগবে। তো দেখো প্রথমে ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। আজকে কিন্তু কোনো ফুলকপি আমি হাফ সেদ্ধ করিনি, মনে হলো যে না ভালো পরিষ্কারই আছে, দেখে শুনেই মানে ভালো করে আর কি জল দিয়ে ভালো করে ধুয়েই করলাম। তো ওই জন্য আর কি ডাইরেক্ট তেলের মধ্যেই ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ভাজা হয়ে গেছে, আর ফুলকপি ভাজতে দিয়ে এদিকে আমি বেগুনটাকে মেরিনেট করে রেখেছিলাম, বেগুনটাও ভাজবো। আর এই পাশে মাছগুলো একটু ভেজে তুলে নেব, কারণ কালকের যেহেতু ভাজা মাছ, তাই আজকে একটু মাছটা না ভেজে রান্না করলে না কীরকম লাগবে। তো সে কারণে আমি প্রথমে ফুলকপিটাকে আগে ভেজে তুলে নিলাম। তো যাই হোক, মাছ ভাজা বেগুন ভাজা সব কিছু হয়ে গেছে। এখন লাস্টে কড়াইয়ের মধ্যে আরও বেশ খানিক তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, তারপরে গোটা জিরে, কালো জিরে, তার সাথে 2টো এলাচ, আর হচ্ছে এখানে দিয়ে দিলাম আদা, থেতো করে নিয়েছি, আজকে গ্রেট করিনি। আর তারপরে ওগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আগের থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপরে আবার আলুগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে নুন হলুদ তো দিতেই লাগবে, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োও দিয়েছি। আর এই পাশে আমি এটার মধ্যে বসিয়ে দিয়েছি মাসকালাই, একটু ভেজে নিয়ে তারপরে এটাকে ধুয়ে প্রেশার কুকারে বসাবো। তো প্রেশার কুকারে বসানোর সময় পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিব, আর কাঁচা লঙ্কা আর কি কয়েকটা চিড়ে দিয়ে দিব। তারপরে তো ঘুটে নিয়ে হলুদ দিয়ে তারপরে ফোড়ন দিতে লাগবে। তো আগে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব 3 থেকে 4টা, কারণ মাসকালাই তো খুব সিদ্ধ হতে খুব সময় নেয়, তো ওই কারণেই আর কি। আর দেখো আমি প্রেশার কুকারটা যে বসালাম এক কাত হয়ে যাচ্ছিল, কারণ এই স্ট্যান্ডগুলো ভেঙে গেছে, 2টো স্ট্যান্ডের এরকম দেখলাম ভেঙে গেছে, তো এগুলো পাল্টাতে হবে। তো যাই হোক দেখো প্রেশার কুকার তো বসিয়ে দিয়েছি, আর এই পাশেও এটাকে সুন্দর করে আমি কম সময়ে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো ঠাকরি কালাই তো বসিয়ে দিলাম সিদ্ধতে, ফোড়নটা দেবে হচ্ছে মা, কারণ ঠাকরি কালাই বলছি মানে মাসকালাই, ওইটাই মাসকালাইটা মা ফোড়ন দেবে। রসুন দিয়ে আর কি দিয়ে যেন ফোড়ন দেয়, অসম্ভব টেস্ট হয় মার হাতের এই মাসকালাই। তো মুসুরির ডালও খুব ভালো রান্না করে টমেটো যখন থাকে। তো আমি পুরো সিদ্ধতে বসিয়ে দিয়েছি দেখলেই, এবার ফোড়নটা শুধু মা দেবে, আর সেটা তোমাদের সঙ্গে যদি পারি শেয়ার করব। আর মুড়িঘণ্টটা বসিয়ে রেখে আসলাম, ফুটে উঠুক ভালো করে, তারপরে মাছগুলো দেবো। টেবিলে রোদ পড়েছে, আর সেই রোদের ইয়েটাই আমার মুখে পড়লো। আর মা নিয়ে যাচ্ছে সবজির খোসা, গাছের গোড়ায় দেবে, খোসাগুলো রেখেছিলাম ওগুলো নিয়ে যাচ্ছে। তো রান্না হয়ে গেলে পরে আমি স্নানটাও করে নেব। আজকে একদম 1:30টার মধ্যে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হবে, ঠিক আছে? তো তাড়াতাড়ি রান্নাবান্না হলেই ভালো, খাওয়া দাওয়াটাও ঠিক টাইম মতো হয়। তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার ঝোলের জন্য জল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম, আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। তো 3 থেকে 4টা সিটি দেওয়ার পর আমি প্রেশার কুকারে জালটা অফ করে দিলাম, আর মাকে বললাম তুমি সোমবার দিয়ে দিও, আর দেওয়ার সময় আমি একটু ভিডিও করব, সবাইকে দেখাবো তুমি কি কি ফোড়নে দাও। তো বললো ঠিক আছে। আর আমি এই পাশে চলে আসলাম একটু মাথায় তেল দিতে। শ্যাম্পু আজকে আর করবো না, আজকে মাথায় তেল দিয়ে ওইভাবেই মাথায় জল ঢেলে স্নান করে আসবো। অনেক দিন এরকমভাবে করা হয় না, সেই আমি রাতেই তেল দিই, পরের দিন উঠে শ্যাম্পু দিয়ে দিই।
কিন্তু ওইরকম তেল দিয়ে একটা দিন যে রাখার মতো মানে অবস্থা আমার অনেক দিন ধরে হয় না, তাই আজকে এরকমভাবেই দিচ্ছি। মা দেখো ডালের জন্য এগুলো রেডি করলো, তেজপাতা, শুকনো লঙ্কা, রসুন আর হচ্ছে আদা কুচি করে নিয়েছে। আর এই দেখো মুড়ি ঘন্টও একদম রেডি। তো চলো এটাকে নামিয়ে নিই, অনেকক্ষণ পর ঢাকনা খুললাম এখন। সময় মতো যখন রান্না টান্না সব শেষ হয়ে যায় না, তখন নিজের কাছে নিজেকে খুব পাকা গিন্নি মনে হয়। আর যখন মানে দেখি যে রান্নাটা ঠিক টাইম মতো হচ্ছে না, আর ও যখন এসে জিজ্ঞেস করবে যে রান্না হয়নি এখনও, বা ঠিক টাইম মতো খাবারটা খেতে পারছি না আমরা কেউ, তখন আমার মনে হয় যে কী করলাম জীবনে। সত্যি আমাদের তো দেখো আর তো কোনো কাজ নেই যে বাইরে কোনো কাজে যেতে হচ্ছে বা আর কিছু অন্যান্য কাজ, সেই বাড়িতে থেকে ঘর গোছানো, ভিডিও করা, তোমাদের সাথে মানে কন্টেন্ট দেওয়া, নতুন নতুন ঘরের কাজকর্ম করা, আর তার সাথে রান্না করা, সেটাও যদি ঠিক টাইম মতো না করতে পারি তখন তো খারাপ লাগে। তো আজকে দেখো রান্নাবান্না শেষ করে নিয়েও আমার হাতে প্রচুর সময় দিয়ে আমি ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। জানি না আজকে এত সময় কোথার থেকে আসলো, আজকে তাড়াতাড়িও রান্না হয়ে গেছে, প্লাস মানে সকাল থেকে অনেক কিছুই হয়ে গেছে। তো এবার রান্না শেষ করে নিয়ে এই কাজগুলো করতে পারছি। আর ওকেও বললাম যে তুমি স্নানটা করে নাও, তুমি স্নান করতে করতে আমি এই পাশে ঘরটা গুছিয়ে একদম সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে রেডি থাকি, আমিও স্নান করতে যাব। তো ওই জন্য ও চলে গেল স্নান করতে। আর আমাদের এখানে এমন ঠান্ডা পড়েছে যে দিনের বেলা যেমন তেমন তাও সহ্য করা যায়, কিন্তু সন্ধ্যার পরের থেকে ভীষণই ঠান্ডা লাগে। তো গপুকে তো আমি কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়াই সন্ধ্যার সময়, মা যখন সন্ধ্যা দেয় মাও দেয় আমিও, কিন্তু দিনের বেলাতে আর মানে সোয়েটার গায়ে দেওয়াই না, কারণ আমরা কেউই দিনের বেলাতে কোনো শীতের কাপড় গায়ে দিই না, সেটা তোমরা দেখোই। তো তোমরা দেখতেই পেলে যে মা কি ফোড়ন দিল, আমিও দেখে নিলাম। তো মার রান্না দেখে আবার এদিকে চলে আসলাম যে ঘরটা ঝাড়ু দিতে হবে। আর ওইটা না কার্পেটটা কালকের থেকে না পরশু দিন থেকে আমি পেতে রেখেছিলাম, কারণ ও বলছিল কি যে আজকে মানে খুব ঠান্ডা লাগছে, এটা পাতাই থাক। তো এবার পাতা থাকলে কি হয় বলো তো, যে ওই কার্পেটের নিচে বা সাইডগুলো ঝাড়ু দেওয়া হয় না। তো আমি ভাবলাম দিনের বেলা তো আর অত ঠান্ডাটা নেই, তো দিনের বেলা ঝেড়ে ঝুড়ে তুলে নিই, দরকার লাগলে রাতে পাতবো এখন। তো ওই কারণে এটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে তুলে ভাঁজ করে রেখে দিলাম, আর দিয়ে এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে খুব সুন্দর করে। আর গতকালকে না একটু লবণ দিয়ে ঘর মুছেছিলাম, এবং আমি এটা ভিডিওতে দেখেছি এবং এটা আমি জানতাম নিজেও, যে লবণ দিয়ে ঘর মুছলে ঘরের নেগেটিভিটি অনেক দূর হয়। আর সায়েন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যে লবণ দিয়ে রোগ জীবাণু ধ্বংস হয়। তো অবশ্যই যেটা আমাদের ধর্মের কোনো কিছু যদি থাকে, সেটা আমি দেখেছি অনেক সায়েন্টিফিকেও অনেক ব্যাখ্যা থাকে, যে সায়েন্সের সাথে অনেক মিল যেগুলো থাকে সেগুলো ধর্মেতেও মানে আমাদের মেনে চলার জন্য বলা হয়। তো যে যার ধর্মে আর কি আমরা যেটাই পালন করি, দেখা যায় যে সায়েন্সের ইয়ের সাথে যুক্তির সাথে মিল থাকে। তো তারপরে আমি লবণ দিয়ে ঘরটা মুছেছিলাম, বেশ পরিষ্কারও হলো, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। যদি তোমাদের কখনো মনে হয় যে না আমার ঘরে একটু নেগেটিভ কোনো কিছু মানে বুঝতে পারছো যে খারাপ সময় যাচ্ছে, লবণ দিয়ে ঘর মুছো। আমি তো মুছেছি তাই তোমাদের বললাম। তো আজকে আর ঘর দর মুছিনি, আজকে এমনি ঝাড়ু দিয়ে রেখেছি। একদিন পর পর ঘর মুছলে হয়, কারণ আমরা বাইরে থেকে এমন কোনো কিছু কেউ আমরা ঘরে ঢুকি না যে নোংরা এতটা হয়, ওই জন্য। আর এখন ঘর মুছতে গেলে প্রচুর সময়ও লাগবে, কারণ ও যেহেতু স্নান করে বেরোলেই বলবে খিদে পেয়েছে খেতে দাও। তো স্নান করে বেরোতে বেরোতে আমি যেন 10 মিনিটে স্নানটা করে আসতে পারি। তো এটাই, এদিকে ভাত বাড়ছিলাম আর এদিকে কারেন্টের লোক এসেছিলো। পাশের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে ও বলল যে একসঙ্গে তো আমরা এক বছর আমরা বাড়িতে ছিলাম না, এবং 1 বছরের যে কারেন্টের বিল আমরা বেশ 1 মাস 1.5 মাস আগেই কিন্তু শোধ করেছি। তো আমরা বাড়ি ছিলাম না, তারপরেও কি করে এত টাকা বিল আসলো। তো সেটাই আর কি মিটারটা দেখছিল ওই ভাই, যে বলল যে তুমি মিটারটা দেখো কি কারণে এমন বিল আসলো। তো এটা নিয়ে এখানে কথাবার্তা হচ্ছিল, তারপরে বলল মিটারে কিছু একটা সমস্যা হয়েছে, তো সেটা সমাধান করে দেবে বলল। তো এই দেখো মাসকালাই, বেগুন ভাজা আর হচ্ছে মাছের মুড়িঘণ্ট, এই হচ্ছে দুপুরের খাবার। প্লেট পুরো ফাঁকা, এখন আমি ক্যামেরা অন করলাম। আজকে রান্নার কি কিছু বলবেন? তো আমি ওই যে এদিকে খাচ্ছি, এখন আমার খাওয়া শেষ হয়নি। দারুণ হয়েছে সত্যি কথাই, ও নিজে খেয়ে বলছিল তো, আর তখন ক্যামেরা অফ ছিল, তাই আমি এখন ক্যামেরাটা অন করলাম যে ক্যামেরার সামনে বলুক, অন্তত তোমরা তো শুনবে। খাওয়া দাওয়া সকলে শেষ, মাথায় আজকে দিয়েছি তেল। তো অনেকে দেখি কমেন্ট করে যখন আমি বলি যে মাথায় তেল দিলে আমার ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে, তখন তোমরা বলো যে আরেকজন কি বলতে চাও, তুমি কি বলতে চাও?
মাথায় তেল দিলে নাকি আমাকে দেখতে তোমাদের ভালো লাগে, কেউ কেউ আর কি আছো। দেখো তালু ফাঁকা হয়ে গেছে, ছি এই চেহারা কাউকে দেখাতে ইচ্ছে করে না। আসলে আমার চুল তো এমনি পাতলা হয়ে গেছিল ওই ক্যান্সারের ট্রিটমেন্টের কারণে, আর এমনিতেও আগে মোটামুটি পাতলাই ছিল, অত ঘন কোনোদিনই ছিল না। আর ট্রিটমেন্টের কারণে চুল পড়েছে, পুরো চুল আমার পড়েনি। অনেকে জিজ্ঞেস করে, এখনও অনেকের প্রশ্ন যে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে কি তোমার পুরো চুল পড়েছিল। আমাকে ট্রিটমেন্টের আগেই ডাক্তারবাবু বলেছিলেন যে আমার যে ধরনের ক্যান্সারটা হয়েছে এই ধরনের ক্যান্সারের ট্রিটমেন্টে পুরো চুল পড়ে না কেমোর জন্য বা রেডিওথেরাপির জন্য। তো আমার চুল এমনি পুরো পড়েনি, কিন্তু ক্ষতি তো অবশ্যই হয়েছে, মানে অর্ধেক চুল তো পড়েইছে। নতুন অর্ধেক না হোক কম অর্ধেক তো পড়েছে। এখন আরও আইভিএফ ট্রিটমেন্ট শুরু করে আইভিএফের ওষুধ খেয়ে গিয়ে আরও আমার চুল পুরো পাতলা হয়ে গেছে, তালু পুরো দেখা যাচ্ছে। এরকম করে দেখালাম, তোমরা তো দেখলে পুরো তালু দেখা যাচ্ছে। এটা হচ্ছে মাথায় তেল দেওয়ার পরে। আর মাথায় তেল না দিলে তাও একটু মনে হয় যে না চুল আছে। এখন তো আরও বেশি শেষ হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা এই আইভিএফের কারণে। প্লাস হচ্ছে একবার না মানে কোচবিহারের জল আবার কলকাতার জলের কারণেও হয় এরকম। কিছু বলতে চান আপনি? হ্যাঁ, বিকেল হলে প্রত্যেকদিন বাড়ির বাইরে যেতে লাগে না ঘোরার জন্য? চোখে আমার সাথে অনেক চোখ দিয়ে কথা বলে আমার সাথে, যাবা না বাইরে? এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠে বায়না করবে বাইরে যাওয়ার জন্য, আরেক হচ্ছে এই সন্ধ্যার সময় বিকেলবেলা। গুটুনকে নিয়ে একটু বাইরে বেরোলাম, এই আমাদের এখানেই। কারণ বিকেলবেলা একটু বাইরে বেরোলে না ওর একটু হাঁটাহাঁটি করে, বাথরুম টাথরুম করলে ওর ভালো লাগে। দেখো আমাদের তুলসী গাছটা ওই পাশ দিয়ে তো অত বোঝা যায় না, এই দেখো কি সুন্দর হয়েছে না তুলসী গাছটা। মিকি কোথায় গেলা? সবার বাড়িতে যায়, ঘুরতে যায়। দেখো কাকু এসছে আর মিকি কাকুর কাছে আদর খাচ্ছে। মিকি এমন একটা প্রাণী, ওকে কেউ খেতে না দিক কিন্তু গা মাথায় হাতিয়ে একটু আদর করবে, ও সারা জীবন মনে রাখবে। কাকু আদর করে যে সবসময়। জানলা লাগিয়ে দিই। কি শুরু করছে কাকুর সাথে। তো আজকে সন্ধ্যা দিচ্ছে মা, আর আমাদের প্রত্যেক দিনই সন্ধ্যার সময় এরকম ধূপধুনা দেখিয়েই সন্ধ্যা দেওয়া হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো চলো দেখতে দেখতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। শুভরাত্রি, টাটা।